বন্ধুরা, ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিলের বন্ধুরা সাক্ষ্যর সাথে দেখা করতে আসে। ঝিলের বন্ধুরা সাক্ষ্যকে বলে, আপনার জন্যই ঝিল গান গাওয়া ছেড়ে দিয়েছে। কথাটা শুনে সাক্ষ্য বলে, আমার জন্য? আমি কি ওকে বারণ করেছি নাকি? গিয়ে দেখো, ওর বয়ফ্রেন্ড হয়তো পছন্দ করছে না, তাই গান গাওয়া ছেড়ে দিয়েছে। ঝিলের বন্ধুরা বলে, ঝিলের বয়ফ্রেন্ড? কী সব আজে বাজে কথা বলছেন। দেখুন, একজন মেয়ের নামে এই ধরনের কথা একদমই বলবেন না। সাক্ষ্য বলে, তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, তোমরা কি এখানে যেচে পড়ে আমার চেম্বারে এসেছো আমাকে শাসাতে? ঝিলের বন্ধুরা বলে, না, আমরা আপনাকে শাসাতে আসিনি, আমরা আপনাকে বিষয়টি জানাতে এসেছি। সামনেই আমাদের প্রোগ্রাম, কত বড় একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্য আমরা কতদিন অপেক্ষায় ছিলাম। এই ধরুন এক বছর পরে যখন এই দিনটা আসতে চলেছে, তার আগেই ঝিল গান গাওয়া ছেড়ে দিল। ঝিল তো আমাদের লিডার, ও যদি গান না গায় তো আমরা কি করে গান গাইবো? আপনার জন্যই সব কিছু শেষ হয়ে গেছে। শুনেছি ঝিল এই শহর ছেড়েই চলে যাচ্ছে। সাক্ষ্য বলে, তখন থেকে আজে বাজে কথা কেন বলছো? আমি কি ঝিলকে গান গাইতে বারণ করেছি, নাকি ওকে এই শহর ছাড়তে বলেছি? হ্যাঁ। ঝিলের বন্ধুরা বলে, আপনি একজন ঠক, আপনি প্রতারক। আপনি ইচ্ছে করে ঝিলের অপারেশন করেছিলেন, তাই না? ভালো মুখ করে ঝিলের মাথায় হাত বুলিয়েছিলেন, যাতে করে খুব সহজে ডিভোর্স পেতে পারেন, কি তাই তো? সাক্ষ্য বলে, তোমরা তখন থেকে আমাকে এই ধরনের কথা বলছো। কেন এসব কথা বলছো? ডিভোর্স দিতে ঝিলের যদি এতটাই কষ্ট হয়ে থাকে, তো কেন বললো না ও আমার সাথে সংসার করবে? ও কেন বললো না ওর জীবনে আমার মতন একজন রাজপুত্রকে চাই? ঝিলের একজন বন্ধু বলে, আপনি সুন্দর বলে, রাজপুত্রর মতন দেখতে বলে নিজেকে কি রাজপুত্র ভাবছেন নাকি? হ্যাঁ, আপনার জন্য ওই চৈতি ম্যাডামের মতন মানুষই ঠিক আছে। সাক্ষ্য বলে, চৈতি ম্যাডামের মতন মানুষ মানে? একজন মেয়েকে কেন অসম্মান করে কথা বলছো? ঝিলের বন্ধুরা বলে, ওই ধরনের মহিলাকে ঠিক আমাদের চেনা আছে, যে কিনা আপনাকে বিয়ে করবে বলে ঝিলকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল, যাতে ঝিল তাড়াতাড়ি আপনাকে ডিভোর্স দেয়। সাক্ষ্য বলে, হোয়াট, এইসব কি বলছো? চৈতি এমন কাজ করতেই পারে না। তোমরা কেন চৈতির নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো? ঝিলের বন্ধুরা বলে, দেখুন, আমরা বস্তির লোক হতে পারি, হয়তো আমাদের আপনাদের মতন অত টাকা নেই, তবে হ্যাঁ, আমরা মিথ্যে কথা বলি না, আমাদের সম্মান আছে, বুঝেছেন? আমরা বানিয়ে বানিয়ে কারোর নামে মিথ্যে কথা বলার মেয়ে নই। আপনার বউ চৈতি, সেই তো টাকা দিতে চেয়েছিল ঝিলকে, আর আপনার বাড়ির লোক ঝিলকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল। তবে এবার হিসাব করুন, টোটাল কয় লক্ষ হলো? 6 লক্ষ। ঝিল যদি চাইতো তো আরও 4 লক্ষ টাকা চেয়ে নিতে পারতো। এই 10 লক্ষ টাকা হলে আমাদের গানের দলকে আর পিছু ফিরে দেখতে হতো না। কিন্তু ঝিল লুভি নয়, আমরা কেউ লুভি নই। আমরা গরিব, কিন্তু আমরা লুভি নই, বুঝতে পেরেছেন? আপনারা বড় লোকেরা যেমন। তখনই ঝিলের আরেকজন বন্ধু বলে, সারা জীবন আমরা ভাবতাম আপনাদের মতন কাউকে বিয়ে করব, যাতে জীবন সঙ্গী হিসেবে পাই। এখন মনে হচ্ছে ঝিলের যদি আপনার সাথে পরিচয় না হতো, যদি আপনাদের দেখাই না হতো, তো খুব ভালো হতো। আরেকজন বন্ধু বলে, ঝিলকে তো আগে আমরা কত বকেছি, কিন্তু এখন বুঝতে পারি আপনার মতন লোকের কাছ থেকে ও মুক্তি নিয়ে ভালো করেছে। ঝিল বুঝে গিয়েছিল আজ নয়তো কাল আপনি আপনার পরিবার ঝিলকে ঠিকই তাড়াতেন, তাই ঝিল নিজে থেকেই আপনাকে ছেড়ে দিয়েছে, বেশ করেছে। আপনার জন্যই চৈতিই ঠিক আছে। তখনই সাক্ষ্য বলে, বারবার চৈতির নাম কেন বলছো? দেখো, এটা যদি আমি প্রমাণ করতে পারি তোমরা মিথ্যে কথা বলছো আর চৈতির নামে বানিয়ে বানিয়ে এইসব কথা বলছো, তো তোমাদের বাড়ি থেকে তুলে আনবো। ঝিলের বন্ধুরা বলে, আরে আপনার যা ইচ্ছে তাই করুন, আপনার মতন মানুষকে আমরা ঘৃণা করি, আপনার এইসব হুমকিতে আমরা ভয় পাই না। সাক্ষ্য বলে, আমার প্রতি যদি তোমাদের এতই রাগ, এতই অভিযোগ, তো আমার কাছে কেন এসেছো? ঝিলের বন্ধুরা বলে, ওই যে আপনাকে জানাতে এসেছি যে আপনার জন্য আমাদের কত বড় ক্ষতি হয়েছে, আপনার জন্য ঝিলের কত বড় ক্ষতি হয়েছে। আপনি যে শুধু ঝিলের জীবন নষ্ট করছেন তা নয়, আমাদের গানের দলের সবার জীবন আপনি নষ্ট করেছেন, সবার স্বপ্ন আপনি ভেঙে দিয়েছেন। সাক্ষ্য বলে, দেখো, তোমরা যদি এইভাবে আমার সাথে কথা বলো তো তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। ঝিলের বন্ধুরা বলে, তার কোনো প্রয়োজন নেই, আমরা এই কথাগুলো আপনাকে বলতে এসেছিলাম, কথা বলা হয়ে গেছে, এবার আমরা নিজেরাই চলে যাব। সাক্ষ্য বলে, আমিও আজকে ঝিলের সাথে দেখা করতে যাব। তখনই ঝিলের আরেকজন বন্ধু বলে, কেন, আপনি ঝিলের সাথে কেন দেখা করতে যাবেন? ঝিলের সাথে তো আপনার আর দেখা করার কথা নয়। তখনই সাক্ষ্য বলে, ঝিলের সাথে আমার দরকার আছে, তাই যাব। তোমরা যদি চাও তো তোমরা আমার গাড়ি করে যেতে পারো। ঝিলের বন্ধুরা বলে, যেই গাড়িতে ঝিলি কখনো উঠতে চায়নি, আপনি জোর করে তুলতেন, সেই গাড়িতে আমরা যাব ঝিলের বন্ধু হয়ে? কোনো দিন নয়। আপনাদের মতন বড় লোকদের আমরা ঘৃণা করি।
তখনই সাক্ষ্য বলে, সেই তো ঝিল আমার গাড়িতে উঠতো না আর বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে তার ভাঙ্গা বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। কথাটা শুনে ঝিলের বন্ধুরা অবাক হয়ে যায়। ঝিলের বন্ধুরা একে অন্যকে বলতে থাকে, কিরে তখন থেকে ঝিলের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন বলছে? ঝিলের কি কোনো বয়ফ্রেন্ড ছিল নাকি? তখনই আরেকজন বন্ধু বলে, কি জানি, থাকলে তো আমরা অবশ্যই জানতাম। এরপরেই সাক্ষ্য বলে, তোমরা নিজেদের মধ্যে তো কী কথা বলছো? হ্যাঁ, এত কী কথা বলছো? ঝিলের বন্ধুরা বলে, দেখুন ঝিলের বয়ফ্রেন্ড থাকুক না থাকুক তাতে আপনার কি? ঝিল যদি ওর বয়ফ্রেন্ডের বাইকে করে ঘুরেও বেড়ায় তাতেও তো আপনার কিছু যায় আসার কথা নয়। আপনি তো নিজেও বিয়ে করছেন। সাক্ষ্য বলে, হ্যাঁ আমি নিজে বিয়ে করছি, ঠিক তেমনি ঝিলও তো তার বয়ফ্রেন্ডকেই বিয়ে করবে। এখন ঝিল যেমন তার বয়ফ্রেন্ডের বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, আমিও কদিন পরে আমার স্ত্রীর সাথে হানিমুনে যাব। এইসব কথা শুনে ঝিলের বন্ধুরা খুব রেগে যায়, তারা ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সাক্ষ্য খুব রেগে থাকে। চৈতির বিষয়ে কথাগুলো জানতে পেরে সাক্ষর খুব রাগ হচ্ছে, যদিও কোনো প্রমাণ নেই, তবে প্রমাণ পেলে চৈতির একটা ব্যবস্থা করবে সাক্ষ্য। এরপর দেখানো হয় সাক্ষ্য ঝিলের বস্তিতে আসে। ঝিলের মা দিদি সাক্ষ্যকে দেখে বলে, এ কি তুমি এখানে? তোমরা বড় লোকেরা কি আমাদের পিছু ছাড়বে না? না মানে আমরা তো তোমাদের এড়িয়ে চলছি, যত দূর সম্ভব তোমাদের ছায়াও অবধি আমরা মারাচ্ছি না, তুমি কেন বারবার এখানে আসছো? সাক্ষ্য বলে, দেখুন আমি ঝিলের সাথে কথা বলতে এসেছি। তখনই ঝিলের দিদি বলে, কেন তোমার এখানে ঝিলের সাথে কি কথা বলার দরকার? তোমার তো এখানে ঝিলের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, সব কিছুতে শেষ হয়ে গেছে। তখনই ঝিল তার মা দিদিকে বলে, তোমরা ওনার সাথে খারাপ ব্যবহার করো না, আপনি ভেতরে আসুন, কি বলতে চান বলে যান। এরপরেই সাক্ষ্য ঝিলের ঘরে আসে, ঝিলের মা দিদিও আসে। সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল তুমি তো আমাদের নার্সিংহোমের জবটা ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি শেষ মাসের বেতন নাওনি, আমি সেই বেতনের টাকা দিতে এসেছি। ঝিল বলে, আপনি বাড়ি বই আমাকে বেতনের টাকা দিতে এসেছেন? সাক্ষ্য বলে, হ্যাঁ আমি নিজেই দিতে এসেছি, আমি চাইলে হয়তো অন্য কারোর হাতে পাঠাতে পারতাম, তবে তুমি নিতে কি না সে বিষয়ে আমি শিওর না, সেজন্য আমি নিজে এসেছি। ঝিল বলে, এই টাকার কোনো প্রয়োজন নেই, আপনি এই টাকা নিয়ে যান। সাক্ষ্য বলে, প্রয়োজন নেই মানে? এই টাকা তো তোমার প্রাপ্য, এটা তোমাকে নিতেই হবে। ঝিল বলে, বললাম না এই টাকার কোনো প্রয়োজন নেই, আপনি আমার এত বড় একটা অপারেশন করেছেন, বিনিময়ে আপনার আশীর্বাদের অনুষ্ঠানে আমার মাকে রান্না করতে হয়েছে, আমাদের দুই বোনকেও কাজ করতে হয়েছে, এভাবেই তো আমরা আপনার ধার ঋণ শোধ করছি, আবার আপনি আমাকে এই টাকাও দিতে এসেছেন, ধরে নিন এই টাকাটা দিয়েও সেই ঋণের কিছুটা শোধ করছি। সাক্ষ্য বলে, ঝিল এই বিষয় আর ওই বিষয় সম্পূর্ণ আলাদা। ঝিল বলে, দেখুন আপনার কাছে দুটো বিষয় আলাদা হলো, আমার কাছে দুটো বিষয় একই। তখনই ঝিলের মা বলে, শোনো বাবা, ঝিল ঠিক কথাই বলেছে, এই টাকার ওর কোনো প্রয়োজন নেই, তাছাড়া তোমাদের এই টাকাটা আমরা ঠিক কামিয়ে নিতে পারবো, এই টাকা ছাড়া আমাদের জীবন ঠিক চলে যাবে, তুমি বরং এখান থেকে এসো। তখনই সাক্ষ্য বলে, ঝিল তোমার সাথে আমার কিছু কথা আছে। ঝিল বলে, বলুন কি বলতে চান? সাক্ষ্য বলে, ঝিল একটু আলাদা করে কথা আছে। ঝিলের মা বলে, শোনো বাবা, এখন আর তোমার সাথে ঝিলের আলাদা কোনো কথা নেই, যা কথা আছে আমাদের সামনেই বলতে হবে। সাক্ষ্য বলে, ঠিক আছে। এরপরেই সাক্ষ্য বলে, ঝিল আমি শুনলাম তুমি গান গাওয়া ছেড়ে দিয়েছ, আর রটনা এটাই রটেছে যে আমার জন্য তুমি গান গাওয়া ছেড়েছ। ঝিল আমি কি তোমাকে কখনো গান গাইতে বারণ করেছি? তবুও যদি তুমি আমার কারণে গান গাওয়া ছেড়ে দাও তো আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করব, ঝিল প্লিজ তুমি তোমার গান গাওয়া ছেড়ে দিও না, তুমি গানটা গাও। তখনই ঝিলের মা বলে, সেই তো তোমরা তোমার মেয়েটার মনের অবস্থা খুব ভালো রেখেছো, খুব ভালো রেখেছো তার মানসিক অবস্থা, সে তো এখন মনের আনন্দে গান গাইবে। সাক্ষ্য বলে, কেন মনের আনন্দে কেন, মনের দুঃখেও তো মানুষ গান গাইতে পারে, আর আনন্দ দুঃখ কোনোটা না থাকলেও মানুষ গান গাইতে পারে। ঝিল তুমি কেন গান গাওয়া ছাড়বে বলো? ঝিল বলে, দেখুন এ বিষয়ে আমি আপনাকে কিছু বলতে চাই না, আমি গান গাইবো কি গাইবো না সেটা একান্তই আমার ব্যাপার। এরপরেই সাক্ষ্য বলে, আর দুই, শুনেছি তুমি এই শহর ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু ঝিল তুমি একলা একজন মেয়ে, কোথায় যাবে বলো তো? হ্যাঁ তোমার সাথে যদি এখন অন্য কেউ যায় সেটা আলাদা বিষয়, দুজন মিলে হয়তো সবটা সামলে নিতে পারবে, কিন্তু তুমি যদি একলা যাও তো নতুন শহরে থাকাটা খুব সহজ হবে না ঝিল। ঝিল বলে, আপনাকে আমার বিষয়ে এত ভাবতে হবে না। সাক্ষ্য বলে, আমার বাবার থেকে আমি কথাটা জানতে পেরেছি, সেজন্যই তোমাকে পরামর্শ দিলাম। ঝিল বলে, বুঝতে পেরেছি, আপনি ভাবছেন আপনার বাবা যেহেতু আমার যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাই এই কথাটা বলতে এসেছেন, কিন্তু আপনি হয়তো এইটা জানেন না আমি নিজের মতো করে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছিলাম। তখনই আমাকে বড় মামু বললেন, আমি যেই কাজ ঠিক করে যাচ্ছি সেটাতে হয়তো বিপদ আছে, তাই বড় মামু আমাকে যেই কাজটা দেখিয়ে দিচ্ছে সেটাতে হয়তো আমার বিপদ কিছুটা কম আছে, সেজন্যই বড় মামুর ঠিক করা কাজেই আমি যাচ্ছি। মিলি বলে, বুঝলি না তো, ও বলতে এসেছে ওর বাবা যেহেতু তোকে কাজটা দেখিয়ে দিয়েছে তাই সেই কাজে তুই যেন না যাস সেটাই বলতে এসেছে,
সাক্ষ্য বলে, মিলি দিদি প্লিজ সবসময় আমার সব কথাকে এইভাবে ধরবে না। আচ্ছা ঝিল, তুমি যখন আমাদের বাড়িতে ছিলে আমি কি কখনো তোমায় অসম্মান করেছি? কখনো তোমায় অপমান করেছি? তবে আমি এখানে এলে তোমরা আমাকে এভাবে কেন কথা শোনাও বলো? কেন এভাবে অসম্মান করো? ঝিল বলে, কারণ আমরা বস্তির লোক, আমরা আপনাদের মতন ভদ্র নই। দেখুন, দুদিন পরে আপনার বিয়ে, এ সময় আপনার এখানে আসা উচিতই হয়নি। বস্তির লোক কার মাথায় কখন কি চলছে, কে কখন কোন ক্ষতি করে দেবে, সেই দায়িত্ব আবার আমাদেরকেই নিতে হবে, তাই না? সাক্ষ্য বলে, তোমার কি মনে হয় আমি এতটাই ভীত যে আমি অন্য কাউকে ভয় পেয়ে নিজের দায়িত্ব কর্তব্য করব না? জিল, এটা তোমার হকের টাকা, আমি সেই হকের টাকাই দিতে এসেছি। মিলি তখন সাক্ষ্যকে বলে, কত হকে তো ছেড়ে দিল, আর এই টাকা? আপনিও তার হকেরই ছিলেন। কথাটা সাক্ষ্যর মনকে খুব নাড়া দেয়, ঝিলের মনকেও নাড়া দেয়। ঝিল বলে, আহা দিদি, কি করছিস? এসব কথা ওনাকে কেন বলছিস? তো বন্ধুরা, বুঝতেই পারছো, জমে উঠেছে সাক্ষ্য ঝিলের মান অভিমান। এইবার সাক্ষ্য ঝিলের কাছে আসার পালা। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।